আজ 17 মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী। বঙ্গবন্ধু নিজেই বলেছেন, আমি আমার জন্মদিনের উৎসব পালন করি না। এই দুঃখিনী বাংলায় আমার জন্মদিনই বা কি আর মৃত্যুদিনই বা কি। কিন্তু যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা, সেই মহান নেতার জন্মদিনে ৭১ সংযোগে কথা বলতে চাই যে অসাম্প্রদায়িক এবং সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই অসাম্প্রদায়িক সমতাভিত্তিক বাংলাদেশের পথে কতটা এগিয়েছি আমরা। আজকে আমাদের সাথে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর নুজহাত চৌধুরী, কলামিস্ট, লেখক, সংস্কৃতিকর্মী, প্রতিষ্ঠাতা সদস্য, প্রজন্ম ৭১ সদস্য, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। আছেন রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা, এবং আছেন রাশেদা রওনক খান, শিক্ষক, নৃবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমি শবনম আজিম আপনাদের সাথে আছি এই পুরো সময়টি ধরে। দর্শক, আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং জানাতে পারেন আপনাদের মতামত, বলতে পারেন, প্রশ্ন করতে পারেন আমাদের অতিথিদেরকে। চলে যেতে চাই মূল আলোচনা এবং শুরুতেই আমি রাশেক রহমানকে দিয়ে আজকে শুরু করতে চাই। আজকে এই যে বঙ্গবন্ধুর জন্মদিনে দাঁড়িয়েও আমরা দেখলাম ঢাকার আশকোনায় র্যাবের ক্যাম্পে একটা আত্মঘাতী হামলা হয়ে গেল এবং যা একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং পুরো দেশে শুধু বলবো না, যে নৌ বিমানবন্দর, কারাগার সবগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সতর্ক অবস্থায় সবাই আছে, একেবারে অনাকাঙ্ক্ষিত। সে সময় থেকে আজকের দিনে দাঁড়িয়ে আসলে প্রশ্নটি জাগছে যে যেই বঙ্গবন্ধু যেই বাংলাদেশ গড়ার জন্য এত কিছু করে গেলেন এবং যাকে ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি, সেই সময় তার যে আদর্শ, সেই আদর্শের প্রতিফলন আমরা কতটুকু ঘটাতে পারছি, কেনই বা এই উত্থান? আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ এই জন্মদিনে ৭১ টিভির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার সুযোগ আপনারা করে দিয়েছেন। আমি কৃতজ্ঞ, ঋণী। প্রথমত আমি প্রতিটা জিনিসকে একটু ইতিবাচকভাবে দেখি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ, যে বিশ্বাস এবং যেই ৪টি মূল মন্ত্রের উপর ভিত্তি করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এগুলো যদি সত্যিকার অর্থে আবার জাগ্রত নাই হতো, তাহলে আজকে যে র্যাবের ওখানে আপনি আত্মঘাতী হামলার কথা বললেন, সেখানে একের জায়গায় 10টি হামলা হতো। বাস্তবতা হচ্ছে এই যে ইংরেজিতে একটা ফোক কথন আছে, যেটাকে বলা হয় যে আই টার্ন দ্য পেজ অ্যান্ড ইউ বার্ন দ্য বুক। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক অভিযাত্রার মধ্যে দিয়ে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা এবং প্রতিটি প্রান্তরে প্রান্তের ন্যায় বিচার প্রতিষ্ঠার যেই ধারণা দিয়ে গিয়েছিলেন, সেটাকে কি করা হলো? যখনই আপনি পাতা উল্টে একটি নতুন পর্যায়ে বাঙালিকে, মুক্ত বাংলাদেশকে নিয়ে যাওয়া শুরু করলেন, তখনই 1975 সালের 15 আগস্টে ইউ বার্ন দ্য বুক, অর্থাৎ আপনি সমস্ত বইটাকে আপনি পুড়িয়ে দিলেন। এবং পুড়িয়ে দেওয়ার কারণে আমাদের পেছনে সামনে আগানোর যে পথ, তা হলো রহিত, আমরা চলে গেলাম পিছন দিকে। অর্থাৎ সামন্তবাদিতা, সাম্রাজ্যবাদীদের বিষ চিন্তা ধ্যান ধারণা, তাকে আমরা আলিঙ্গন করা শুরু করলাম। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমরা অন্যের কাব্যকথায় যতটা মোহিত হব, আমরা নতুন করে নিজেদের মহৎ কাব্যকথা রচনা করব, সেই জায়গাটাতে আমরা দূরে সরে এসেছিলাম। বাট এইসব রূঢ় বাস্তবতার মধ্যে থেকে ওইটা আমাকে স্বীকার করে নিতে হবে, এবং আমি মনে করি আপনারাও হয়তো স্বীকার করবেন। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আর যাই হোক, বাংলাদেশ আজ নতুন করে ওই যে সাম্প্রদায়িক শক্তি যা লুকায়িত ছিল এবং নতুন করে প্রস্ফুটিত হলো 1975 সালের 15 আগস্টের পর, তার বিরুদ্ধে কিন্তু একটা প্রতিবন্ধকতা, একটা সফল প্রতিরোধ করে তুলেছেন বই কি। শুধু তাই না, 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই যে রাজাকার, আলবদর, আল শামস, তাদের যে নিষ্পেষণ, শোষণ, হত্যা, ধর্ষণ, তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট কিন্তু তিনি করতে সক্ষম হয়েছেন। আমরাও তার একই অভিযাত্রার সহযাত্রী বলতে পারেন, অনুসারী বলতে পারেন, কর্মী বলতে পারেন, সৈনিক বলতে পারেন। আজকে এই দেশে একটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে যে আপনি অন্যায় করবেন, অন্যায় করলে আপনি বিচারের সম্মুখীন হবেন। কিন্তু এর মানে এই নয় যে একদিনেই আপনি অন্যায়কারী, জঙ্গিবাদী, সন্ত্রাসী সবাইকে নির্মূল করতে পারবেন। এটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়া কখনোই হঠকারীভাবে অন্তিম জায়গায় পৌঁছাবে না। এটা ধৈর্যের সাথে মোকাবেলা করেই ধারাবাহিকভাবে এগোতে হবে। এক্ষেত্রে একটা জিনিস উল্লেখ্য, জিম মেরিসন বলেছিলেন যে আপনি যদি ভীতিকে জয় করতে চান, তাহলে নিজেকে আপনার জীবনের সবচেয়ে বড় যে ভীতি, তার সামনে সম্মুখীন করুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নিজের জীবনকে দিয়ে 14 বছর জেল খেটেছেন, ফাঁসির কাস্টে গিয়েছেন। এই যে বারবার প্রাণ হারানোর, স্বাধীনতা হারানোর যে ভীতি, নিজেকে এককভাবে তার সম্মুখীন করে সমস্ত জাতিকে প্রস্তুত করেছেন 1971 সালে যুদ্ধ করার জন্য। অর্থাৎ তিনি ভীতিকে জয় করার ক্ষেত্রে অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার জীবনে 19 বার হামলায় হয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করেছে। এই যে ভীতির সামনে তিনি সম্মুখীন হয়েছেন, এর মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রস্তুত এই জঙ্গিবাদী, আত্মঘাতী বোমারু বলুন, আত্মঘাতী হামলাকারী বলুন, তাদেরকে পরাস্ত করার জন্য। সো
একটা হয়েছে, হতে পারতো 10টা, হতে পারতো 20টা। লেটস বি অন এ পজিটিভ নোট। 2017 সালে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং সমস্ত পৃথিবীতে আঞ্চলিক ক্ষেত্রে বলুন, সামগ্রিক ক্ষেত্রে বলুন, এই জঙ্গিবাদকে মোকাবেলার ক্ষেত্রে আমাদের দেশ আজ অনন্য একটি মডেল। আমরা সকলের সহযোগিতা কামনা করি, আশা করি আমরা সফল হব। জি, আমি যদি নুজহাত চৌধুরীর কাছে চলে আসি, যেমনটি রাশেক রহমান বলছিলেন, প্রকৃত অর্থে ইতিবাচকভাবে দেখার উপায় আছে। পুরো বিশ্ব যখন আসলে এই উগ্রবাদিতার দিকে যাচ্ছে, জঙ্গিবাদ মৌলবাদের মাথাচাড়া দিয়ে উঠছে, সে সময় আমরা তো আসলে একরকম মডেলের মধ্যেই আছি। কিন্তু তারপরে প্রশ্ন যাচ্ছে, আমাদের এই দেশে বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে, তার পুরো পরিবারকে হত্যা করার মধ্য দিয়ে আমাদেরকে অনেক পিছিয়ে নেওয়া হয়েছে এবং একই সাথে ইতিহাস বিকৃতির মহোৎসব দেখেছি আমরা এই দেশে। আজ সেই ইতিহাস শুদ্ধ করতে গিয়েও বেগ পেতে হচ্ছে রীতিমতো। সে জায়গায় দাঁড়িয়ে এই প্রজন্মকে আসলে কতটুকু সচেতন করা গেছে? কারণ যেই প্রজন্মটি ইতিহাস থেকে অনেক দূরে চলে গিয়েছিল, তাকে তো টেনে আনাটাই একরকম মানে কষ্টসাধ্য হয়ে উঠছে। আমি একটু রাশেকের ধারাবাহিকভাবে এটার উত্তর দিই। সেটা হচ্ছে আসলে সাম্প্রদায়িকতার যে এখন একটা গ্লোবাল একটা কিন্তু ইমার্জেন্স আছে এই রিলিজিয়াস এক্সট্রিমিজমের, সেটাতে একটা দিক আছে। আর শুধু যদি আপনি এই ভারতীয় উপমহাদেশকে দেখেন, ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল, এটার মধ্যে দিয়ে কিন্তু সাম্প্রদায়িকতার ব্যাপারটা আমাদের সমাজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর পাকিস্তানের সৃষ্টি তো একটি সাম্প্রদায়িক চেতনা, মানে সাম্প্রদায়িক চেতনা থেকে একটা ভ্রান্ত দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ভুল একটি দেশ, যেটা ভাঙতে মানে শুরুতেই তার কপালে লিখন ছিল যে ভাঙবে। সুতরাং সাম্প্রদায়িকতা তো আমাদের ভেতরে ঢুকানো হয়েছিল, ছিল বঙ্গবন্ধুর পরে, রাজনৈতিক জীবনের শুরুর আগে থেকেও ছিল। কিন্তু দুঃখের বিষয় এটা যে এই শতাব্দীর প্রথমার্ধে এসে আমরা যেটা সাহস করতে অনেক সময় পারি না, গত শতাব্দীর প্রথমার্ধে এই আওয়ামী লীগের নেতারা আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হিসাবে একটি অসাম্প্রদায়িক কথা বলবার সাহস পাকিস্তানের মতো দেশে করেছিলেন এবং বঙ্গবন্ধু ছিলেন সেটার ফোরফ্রন্টে। তার চেয়েও দুঃখের বিষয় হচ্ছে ৭১-এ আমরা ৩০ লাখ মানুষের রক্ত দিয়ে ফাইনালি বলেছি যে আমরা অসাম্প্রদায়িক বাঙালি, আমরা এরকমই অসাম্প্রদায়িক একটি প্রগতিশীল গণতান্ত্রিক দেশ হতে চাই। সুতরাং এত বড় একটি সুস্পষ্ট ভাষণ এবং এত দাম দিয়ে কেনা যে আমাদের আইডিওলজি, আদর্শ, সেইটা ভেঙে পড়ার কথা ছিল না। কিন্তু রাশেক যথার্থই বলেছে, ৭৫ আসলে ৭৫ যে আমাদেরকে কত ক্ষতি করেছে, এটা আসলে আমরা মানে প্রতিদিন হয়তো আরো বেশি করে বুঝতে পারছি। হ্যাঁ, যত দিন যাচ্ছে হয়তো কাজ আরো কঠিন হচ্ছে দেখে আরো বেশি বুঝতে পারছি। কিন্তু সেটার কারণেই ওই আবার যেহেতু উল্টো পথে যাত্রা, যেটা হওয়া উচিত ছিল না। পাকিস্তান আমলে আমাদের তখনকার নেতারা স্পষ্টভাবে বলেছেন, সেই রকম একটি সাম্প্রদায়িক সময়ে বঙ্গবন্ধুর মতো মানুষরা স্পষ্ট বলেছেন, আমরা আওয়ামী মুসলিম লীগ না, আমরা আওয়ামী লীগের রাজনীতি করি। আবার ৭১-এ আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, একেবারে আমাদের সংবিধানের ৪ মূলনীতি, সেখানে সমাজতন্ত্রের কথা ছিল, সেখানে ধর্মনিরপেক্ষতা ছিল। সুতরাং আমরা কিন্তু বলে দিয়েছি আমরা কে। তারপরে এই অবস্থানে আমাদের আসার কথা ছিল না, কিন্তু এসেছি আসলে সেই ৭৫-এর জন্য এসেছি। অবশ্যই গ্লোবাল একটা পলিটিক্সের কারণে তো আছেই, আমাদের দেশের বিরুদ্ধে ক্রমাগত আইএসআই বলুন বা বিদেশি চক্রান্ত শক্তি বলুন অথবা এই দেশের পরাজিত শক্তি বলুন, ঘরে বাইরে তো চক্রান্ত হচ্ছে। সুতরাং আমাদের পরবর্তী প্রজন্মকে যে আমরা এই আইডিওলজি শেখাতে পারিনি, আমাদের ব্যর্থতা যেমন আছে, এটা আবার বাস্তবতাও। এখন আপনি বলছেন বর্তমান প্রজন্মকে এই আইডিওলজি শেখাতে আমরা কতটা পেরেছি, পারিনি। আপনি যদি আমাকে বলেন একজন শহীদ সন্তান হিসাবে, ৪ মূলনীতি সংবিধানই তো আপনারা এখনো প্রতিষ্ঠিত করতে পারেননি। আমি তো ৭২-এর সংবিধানেই এখনো ফেরত আসতে পারিনি। আমাদের 3/4 মেজরিটি ছিল। আমি বলছি যে আমরা সেটা এখনো পারিনি, হয়তো আমরা পারবো, আমরা আশা করি। কিন্তু আবার এই কথাটা চলছে না, হ্যাঁ, আবার এটাও বলতে হবে, যে দেশ আমরা দেখেছিলাম সেই দেশকে, মানে আমি সবসময় যেটা বলি যে একটা গাড়ি ফুল স্পিডে রং সাইডে চলছিল, তাকে আমরা ব্রেক কষেছি, আমরা এখন রিভার্স গিয়ারে ব্যাক করে সঠিক রাস্তায় আবার আসার চেষ্টা করছি। কাজটা কিন্তু খুব সহজ নয়, যত সহজে বলতে পারছি। সহজ তো নয়, এটা আমাদের কাছে একসময় মনে হতো অসম্ভব কাজ, এবং হয়তো এটা বঙ্গবন্ধু কন্যা বলেই তিনি পারছেন। ব্যাপারটা হচ্ছে কি, ধরেন একটা রেলগাড়ি যখন শান্টিং করে, ওই কাজটা যে আপনি দেখেন নিজ চোখ দিয়ে, ওটা একটা কঠিন কাজ। তো 17.5 কোটি মানুষের দেশকে যখন আপনি শান্টিং প্রক্রিয়ার মধ্য দিয়ে 40 বছর পিছনে নিয়ে ঠিক জায়গায় নেবেন, এটা কতটা দুরূহ। ইটস ভেরি ইজিলি প্রকৃত অর্থেই তাই। যদি রৌনক খানের কাছে আমি আসি, রাশেদ রৌনক খান,
পরিচয় সংকটের বিষয়টি চলে আসলো। প্রকৃত অর্থে কিন্তু এই প্রজন্মের কাছে যে যেমনটি বলছেন যে হয়তো না, আসলে আমরা অনেকটাই ব্যর্থ হয়েছি এবং পেছনে গিয়ে আবার ফিরে আসা, নতুন ট্র্যাক, অরিজিনাল যে ট্র্যাকটি ছিল সেই ট্র্যাকে চলে আসা, সেখানে একটি পরিচয় সংকট দেখা দিচ্ছে এই প্রজন্মের মাঝে, যেহেতু তারা ইতিহাস থেকে অনেকটি সরে গেছে। সেক্ষেত্রে এই সুযোগেই কি আসলে এই মৌলবাদ, জঙ্গিবাদ আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠলো, নাকি আমাদের মধ্যে, আমাদের শেখানোর মধ্যে এমন কোনো ভুল থেকে যাচ্ছে যে কারণে এই ফাঁক গলে তারা আসলে এই প্রজন্মের ব্রেইন ওয়াশ করতে পারছে? প্রথমেই আমি আজকে বঙ্গবন্ধুর জন্মদিন শুভেচ্ছা জানাই, এবং বঙ্গবন্ধুর মানে প্রতিটি শিশু যেন একজন বঙ্গবন্ধু হয়ে ওঠে, সেই শুভেচ্ছার মধ্য দিয়ে ৭১ সংযোগে ধন্যবাদ যে আজকে এখানে কথা বলছি। প্রথমেই আমার মনে হয় যে দুটো বিষয় আসলে কাজ করছে একভাবে। হ্যাঁ, মানে একভাবে আমরা ওই এতক্ষণ নুজাত আপা এবং রাশিদ ভাই যেটা বলেছে যে আমরা মানে এটা তো অনেক বছরের বিষয়, এবং মানে বাঙালি যে কি পরিমাণ আমাদের জাতিগতভাবে এত বেশি মতদ্বৈততা, এত বেশি মানে পরস্পরের প্রতি পরস্পরের সবসময় ক্ষমতার চিন্তা, এই জায়গাগুলো আছে, সেটা তো ৭৫ একদম প্রমাণ করে দিয়েছে। যেই ব্যক্তিটির জন্য বাংলাদেশ স্বাধীন হতো না, মানে আজকে আমি ফেসবুকে লিখেছি যে যে ব্যক্তির কারণে এই যে এখন আমি স্বাধীন বাংলায় কথা বলছি, স্বাধীন বাংলায় হাসছি, খেলছি, শাড়ি পরছি, ছেলেমেয়েরা রাস্তায় ঘুরছে ফিরছে, হ্যাঁ, কদিন পরে পহেলা বৈশাখ আসবে, রাস্তায় রান্নায় হাঁটবে, এই দেশটাকে যে স্বাধীন করলো তাকে আমরা মেরে ফেলেছি। মানে আমরা কোন জায়গায় আছি? তো এই রক্তটা তো রয়ে গেছে, এই রক্তটা তো হুট করে এটা ফানুস হয়ে ফুরে চলে যাবে না কোথাও, তারা রয়ে গেছে, এই অশুভ ছায়া রয়ে গেছে, তারা বারবার ঘুরে ফিরে আসবে। তাদের সাথে যোগ হয়েছে বৈশ্বিক যে আমাদের যে এখন যে জঙ্গিবাদের বিষয়টা, আইএস এর কথা বলা হচ্ছে, চোরে চোরে মাসতাতো ভাই হয় না, সেরকম হয়ে গেছে। এখন তো তারা মিলে গেছে, কারণ তারা যারা আমাদের ভেতরে আছে, যারা বেঈমানি করেছে এক সময় আবারও করতে চাচ্ছে, বা যারা ওই যে আপনি যেটা বলছিলেন নতুন প্রজন্মকে শেখানোর বিষয়, প্রজন্ম যদি বলি আমাদের সময় থেকেই বলি যে আমি যখন বড় হচ্ছিলাম তখন যে বই পড়ে বড় হয়েছি, সেই বইয়ের সাথে আসলে মানে যখন আমি আবার একদম বড় হয়ে গেলাম, যখন আমি নিজ দায়িত্বে বা আমাকে শিখিয়েছে, বঙ্গবন্ধুর কোনো চিহ্নই রাখা হয়নি। তো সেই জায়গা থেকে আমরা যারা বঙ্গবন্ধুর কথা বলছি বা বলতে পারছি, তাদের একদমই পারিবারিক কারণে হচ্ছে, সেটা পরিবার শিখিয়েছে, পরিবারের হয়তো মুক্তিযুদ্ধের সাথে যুক্ত, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, সেই জায়গা থেকে। এর বাইরে এই প্রজন্ম থেকে আপনি কিভাবে আশা করবেন? সে তো পড়ে আসে নাই, তার তো দোষ নাই, তাকে শেখানো হয়নি, তাকে সবকিছু থেকে জানানোর সমস্ত জানালাই বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং স্বাধীনতার ঘোষণার করে এমন সব ডিসকোর্স নিয়ে আসা হলো যে এই বড় বড় ডিসকোর্সের কাছে এই আসল সত্যগুলো একদম লুকিয়ে পড়লো। ফলে মানুষ মানে এই প্রজন্মটা জানতেই পারলো না কোন জায়গাটা। এখন যারা জানছে, যারা কথা বলছে, অবশ্যই সেটা মানে আওয়ামী লীগ বা এই সরকারের পক্ষ থেকে এমনভাবে প্রচার এবং প্রসার ঘটাতে হবে যেন প্রতিটা মানুষ সত্যটা জানতে পারে। আর যেই জাতি, যেই প্রজন্ম নিজের ইতিহাস জানবে না, দেশের ইতিহাস জানবে না, স্বাধীনতার ইতিহাস জানবে না, সেই প্রজন্মের কাছে খুব বেশি কিছু আশা করা যায় না, যতক্ষণ পর্যন্ত না সেটাকে আবার নতুন করে রিভার্স করে আনা যায়। আজকে যে ঘটনাটা ঘটলো, এটার একটা চলমান প্রক্রিয়া, এবং সেই ঘটনার পেছনে এটা একটা বলা যায় তারা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। আজকে বঙ্গবন্ধুর জন্মদিন, আজকে শিশু দিবস, আজকে আমাদের এক ধরনের বাংলাদেশের জন্য একটা উৎসবমুখর দিন একভাবে, যে বঙ্গবন্ধু জন্মেছে, কারণ বঙ্গবন্ধু না জন্মালে এই দেশ হতো না। তো তার জন্মদিনে এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করেছে তাদের জায়গা থেকে তারা, কিন্তু তারা মেসেজ তো সেই হলি আর্টিজানেও দিয়েছিল, সেটার উত্তর তারা পেয়েছে, এবং তারা তো খুবই সংঘবদ্ধ এবং ইন্টারন্যাশনালি খুবই সংযুক্ত, সেখান থেকে তাদের অনেক দিন লেগেছে কিন্তু আজকে এরকম একটা ঘটনা ঘটানোর। অতএব যদি খুব শক্তভাবে আবার ধরা যায়, আবার যদি এটাকে একভাবে কন্ট্রোল করা যায়, আমার মনে হয় না বড় কোনো সমস্যার দিকে যাবে। কিন্তু ঘটনাটির সাথে কি এটার কোনো সম্পর্ক? এখানে একটা জিনিস লক্ষণীয়, প্রথম কথা মনস্তত্ত্বের ব্যাপারটা দেখতে হবে। আজকে যে ঘটনা ঘটেছে, সমস্ত শহরে এর কোনো প্রতিক্রিয়া নেই। না, এটাই আমি বলতে যাচ্ছিলাম। বাঙালি, বাংলাদেশের বাঙালি, বঙ্গবন্ধুর বাঙালি, তারা জঙ্গিবাদকে প্রত্যাখ্যান করেছে। এটা শুধু রাশিদ ভাই এটাই ব্যাপার না, আপনি যদি দেখেন যে টিভি মিডিয়া বা টিভি গুলোতেই আমি দেখছি এই বিষয়টা ফলাও, মানুষ কিন্তু উৎসুক হচ্ছে বঙ্গবন্ধুর জন্মদিন, উৎসবমুখর পরিবেশ বিরাজমান, প্রত্যেকটি ছেলে মেয়ে তারা বেরিয়ে পড়েছে, লাল সবুজে তারা নিজেদেরকে সাজিয়েছে, বঙ্গবন্ধুর ছবি, বঙ্গবন্ধুর স্মৃতিকে তারা ধারণ করছে। আমি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু হলে ছিলাম, সেখানে বক্তব্য দিয়ে আসলাম। মানুষের ভিতরে যে উৎসাহ, যে উদ্দীপনা এবং নতুন করে সত্যকে খুঁজে পাওয়ার যে একটা আনন্দ, এটা তাদের চোখে দেখা যায়। আমি মনে করি নুজাত আপা যে জায়গায় ছিলেন এবং রণপ্রাপ্ত যে সেই জায়গাটা আমাদের একটু বেশি জোর দেওয়া দরকার, যদি সত্যিকার অর্থে দীর্ঘস্থায়ীভাবে আপনি জঙ্গিবাদকে মোকাবেলা করতে চান। সেটা হচ্ছে
আপনি জানেন বসনিয়া হার্জেগোভিনায় এথনিক ক্লেন্সিং হয়েছিল, অর্থাৎ জাতিগত নিধন। মানে শব্দ চয়ন বা আপনি প্রায়োগিকভাবে মানুষের মধ্যে কিছু ধারণা ছড়িয়ে দেওয়ার জন্য এই জায়গায় আমাদের খুব সতর্ক হতে হবে। আমাদের দেশে কি হয়েছে? আমাদের দেশে হয়েছে হিস্ট্রি ক্লেন্সিং, অর্থাৎ ইতিহাস নিধন হয়েছে। সো খুব বেশি ইলাবোরেট জায়গায় না যে প্রথমে বুলেট পয়েন্ট হচ্ছে ছেলেমেয়ের কাছে যেতে হবে, যেটা নুজাতাপা যেতে চেয়েছিলেন পারেননি, সেই জায়গায় যাচ্ছি। আমাদের মূল ব্যর্থতা হয়ে গেছে যে শিক্ষা ব্যবস্থায় একটা 17 বছর বয়সের ছেলে মেয়ের কাছে প্রগতিশীল রাজনীতি করে এমন কোন মানুষ যদি যে বলে ধর্মনিরপেক্ষতা কি, সে বলতে পারবে না, কারণ তার কাছে সংজ্ঞাটা পরিষ্কার না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় সমাজতন্ত্র বলতে কি বুঝো, সে স্ট্রেট চলে যাবে কমিউনিজমে। সমাজতন্ত্র আসলে কি, সোশ্যালিজম কি, সে বলতে পারবে না। ডেমোক্রেসি কি, সে মনে করবে গণতন্ত্র মানে 5 বছর পর ভোট দেওয়া। কিন্তু এই যে অনুষ্ঠানে আমরা একের পর এক কথা বলছি, এটাও যে ডেমোক্রেসি, একজন মানুষকে সম্মান দেখানো, ন্যায্যতাকে প্রতিষ্ঠা করার প্রতিবেশ এবং পরিবেশ তৈরি করা, এটাও যে ডেমোক্রেসি, এই সম্বন্ধে তার কোনো ধারণা নাই। সুতরাং আমাদেরকে ওই জায়গাগুলোতে এমফেসিস দিতে হবে। এবং আরেকটা জায়গায় আমাদের ব্যর্থতা আছে, সেটা হচ্ছে যে যেই কারণে বঙ্গবন্ধু জাতির জনক, এটা আমরা অনেক সময় ফেল করি। উনি অ্যানথ্রোপোলজির শিক্ষিকা, আমি ভুল না করে থাকি। ককেসয়েড, মঙ্গলয়েড, নিগ্রয়েড, অস্ট্রেলয়েড, অর্থাৎ কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, চৈনিক এবং অস্ট্রেলিয়ার বাংলা যদি আমরা আদিবাস বা অ্যাবরিজিন হিসেবে দিই, তাহলে এর 4টির সংমিশ্রণে আমরা পরোটো অস্ট্রেলয়েড। এই জাতিসত্তা যে পরাস্ত অবস্থায় ছিল, আমরা যে অপশাসনের শিকার ছিলাম, দুর্বল শাসনের শিকার ছিলাম, স্বশাসনের যে স্বপ্ন তাকে লালন করতে পারিনি, সেইটা, এটা যে 1000 বছরের একটা আকুতি, এটা কথা ভুলে গেছি। আমরা মনে করছি যে 26 মার্চ আমরা যুদ্ধ করেছি, 16 ডিসেম্বর স্বাধীন হয়ে গেছে। ঘটনা তা না। 1000 বছর ধরে বহু মানুষ চেষ্টা করেছেন বাঙালিকে মুক্ত করার জন্য, কিন্তু একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চ 1971 সালে সমস্ত বাঙালিকে টেকনাফ থেকে ধরে এক করতে পেরেছিলেন। আমি আবারও ফিরবো, এখানে একটা বিরতিতে না গেলেই নয়। আমি আবারও ফিরবো, আরো অনেক বিষয় আসলে কথা বলতে চাই। দর্শক, নিচ্ছি বিরতি, ফিরবো খুব অল্প সময়ের মাঝে। ফিরে এলাম 71 সংযোগে, এবং বিরতিতে যাবার আগে আমি রাশেক রহমানকে থামিয়ে দিয়ে গিয়েছিলাম, সে কারণে আমি আপনার কাছে ফিরে আসতে চাই আপনার বক্তব্যটি সম্পূর্ণ করার জন্য। 7ই মার্চের বক্তব্যে কি হলো জিনিসটা, এই জিনিসটা উপেক্ষিত। তিনি বলছেন রক্ত যখন দিয়েছে আরো রক্ত দিব। এটা কি শুধু যুদ্ধ করার ইচ্ছা? তা তো না, বা অদম্য স্পৃহা, তা তো না। এটার মানে হচ্ছে আমার বাঙালি যখন রক্ত দিয়েছে, বাঙালির সাথে আমিও রক্ত দিয়ে একাকার হতে পারি। অর্থাৎ বাঙালির প্রতি তার যে ভালোবাসা। আমরা আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা জিনিসকে আলোকপাত করতে পারিনি, যেটি বঙ্গবন্ধু সবসময় বিশ্বাস করতেন। পৃথিবীর সর্বনিকৃষ্ট শক্তি হচ্ছে পেশি শক্তি, তার থেকে আরেকটু উত্তম হচ্ছে অর্থ শক্তি, তার থেকে আরেকটু উত্তম হচ্ছে মেধার শক্তি। এই তিনটি দিয়ে তিনটাকে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু পৃথিবীর সর্বমহৎ শক্তি, যে শক্তি দিয়ে মানুষকে মুক্ত করা যায়, আলোকিত জীবনের অধিকারী হওয়া যায়, সেই শক্তির নাম হচ্ছে ভালোবাসা। আমাদের শিক্ষা ব্যবস্থায় ভালোবাসার অবস্থান বড্ড কম, এটা পরিষ্কার নয়। মানবতার প্রতি ভালোবাসা, প্রতিবেশীর প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা, এবং আমাদের সমাজনীতি, সমাজ আচারেও কিন্তু ভালোবাসার যে ব্যাপারটা, এটা হারিয়ে গেছে। আমরা বঙ্গবন্ধুকে নিয়ে যখন আলাপ করি, ওনার জন্মদিনে বা ওনার মৃত্যুদিনে, উনি অমুক জায়গায় অমুক চুক্তি সই করেছেন, অমুক জায়গায় বক্তৃতা, সবকিছু বলি, কিন্তু একটা কথা আমরা বলতে ভুলে যাই, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় হাতিয়ার ছিল ভালোবাসা। আপনার কাছে আমার একটা প্রশ্ন, অন্যদিকে আলোচকের কাছে আসবো, আপনার জায়গা থেকে আমি আসতে চাই। যে শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গটি তুললেন, সেই শিক্ষা ব্যবস্থায় আমরা দেখলাম হেফাজতের 29টি দাবি বাংলা বইয়ের ক্ষেত্রে মেনে নেওয়া হয়েছে। যখন আপনি ভালোবাসার কথা বলছেন, কি কারণে আমরা এই 29 দাবি আজ মেনে নিলাম? কাল তো যদি এরা দাবি করে বসে বঙ্গবন্ধুকে আপনি রাখতে পারবেন না শিক্ষা ব্যবস্থায়, তখন আমরা কি করবো? আমরা কি এদেরকে আসলে মাথায় তুলছি নাকি? আচ্ছা, প্রথম কথাই হচ্ছে, আমার মনে হয় অনুষ্ঠানের প্রথম থেকে এখন পর্যন্ত আমি এই কথাটাই বলছি, যে এত অপরাজয় গতিতে যে প্রবৃদ্ধি এবং উন্নয়ন আমরা এক্সপিরিয়েন্স করছি, আমরা এগিয়ে যাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে অনন্য অর্জন, যার জন্য আজকে আমরা গৌরবান্বিত, সেখানে একটা জায়গায় শিক্ষা ব্যবস্থা আমাদের কিছু ছেদ তো রয়েই গেছে, ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে। এখন আমি কিন্তু কাউকে ডিফেন্ড করতে এখানে বলছি, যেটা সত্য সেটাই বলছি। আমি কি বলছি? আমি বলছি যে স্বাধীনতার 4টি মূল মন্ত্র অনুপস্থিত। আমি বলছি বঙ্গবন্ধুর অবারিত ধারায় বাঙালিকে ভালোবাসার যে তথ্য, সেটা অনুপস্থিত। আমি বলছি যে আজকের দিনের যে সমস্যাগুলো নিয়ে আমরা কথা, জঙ্গিবাদ, সন্ত্রাস, ধর্মান্ধতা, সেই ব্যাপারগুলোকে অ্যাড্রেস করার জিনিসগুলো অনুপস্থিত। তার মানে কি, যে এই একার দায়িত্ব তো আমার হতে পারে না। আমরা সবসময় একটা যে ভুল করি, সরকারের সব দায়িত্ব হতে পারে না। হেফাজতে ইসলাম যদি দাবি তুলে থাকে, তাহলে আপনি আমি দাবি তুলতে পারি না? তাহলে আপনি আমি আসুন, তাহলে আসুন, আপনি সাংবাদিক হিসেবে, আমি, উনি শিক্ষিকা হিসেবে, উনি সমাজকর্মী হিসেবে একসাথে হই। হেফাজত যেভাবে রাস্তায় গিয়ে দাবি করছেন 29 দফা বা 30 দফা বা 4 দফার কথা বলছেন, আপনি আমি এখানে বসে আছি কেন? শীতান্ত নিয়ন্ত্রিত ঘরে তো আমাদের কাজ না। উই আর স্টেক হোল্ডার্স অফ দিস কান্ট্রি। ওয়াই ডোন্ট উই ইউনাইট?
আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে পারি, আমরা শিক্ষামন্ত্রীর কাছে যেতে পারি, আমরা আমাদের দাবির কথা জোরালো হয়ে বলতে পারি। আমাদের সমস্যা হয়ে গেছে কি, আমরা মাঝে মাঝে মনে করি এক হাতে বোধহয় তালি বাজে, ওই গোত্র দুই হাতে তালি বাজাচ্ছে, আর আপনি আমি এখানে বসে এক হাতে তালি বানানোর চেষ্টা করলে আপনি আমি যেই স্বপ্নের দেশ চাই সেটা তার হবে না। ধন্যবাদ। ডক্টর নুসরাত চৌধুরী, আপনি কি একমত পোষণ করবেন? তার কারণ শিক্ষা মন্ত্রণালয় তো আসলে দেশের নামি দামি বুদ্ধিজীবী সব ব্যক্তিদেরকে নিয়েই কাজটি করেছিলেন, সেই কাজের ভিতরে কিভাবে শস্যের ভূত ঢুকে গেল এবং বঙ্গবন্ধুর আদর্শের যে জায়গা, সেখান থেকে আসলে আমরা অনেক দূরে সরে যাচ্ছি কিনা আবারও? আমি একটু আবার আইডিওলজির কাছে ফেরত আসতে হবে, হ্যাঁ, কারণ আইডিওলজিটা আমরা অনেক রক্তের দামে কিনেছি, মানে নিজের করে পেয়েছিলাম, মানে সেই আইডিওলজির জন্য আমরা অনেক দাম দিয়েছি। আমাদের দেখুন, বঙ্গবন্ধু কিন্তু সুস্পষ্ট করে সমাজতন্ত্রের বাংলাদেশের ক্ষেত্রে ব্যাখ্যা কি হবে, গণতন্ত্রের বাংলাদেশের ক্ষেত্রে ব্যাখ্যা কি হবে, বাঙালি জাতীয়তাবাদের মানেটা কি এবং ধর্মনিরপেক্ষতা, এগুলো কিন্তু একদম সুস্পষ্ট করে তার সংসদে দাঁড়িয়ে বলে গেছেন। সেটা কিন্তু পড়লেই হয়। আর আমাদের দেশে কি হলো ৭৫-এর পরে, ধরেন আমি একটা নিয়ে বলি, ধর্মনিরপেক্ষতা, সরাসরি ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার সাথে এক করে ফেলা হলো। ধর্ম নিরপেক্ষতাটা কিন্তু হচ্ছে আরো বড় মানবিক ব্যাপার। আপনি যত ধার্মিক, আমি যেভাবে দেখি, আপনি যত ধার্মিক হবেন আপনি তত মানবিক হবেন, আপনি যত মানবিক হবেন আপনার প্রত্যেকটি আল্লাহর প্রত্যেকটি সৃষ্টির প্রতি আপনার সেই রকম ভালোবাসা থাকবে। হ্যাঁ, এখানে উল্টো হয়ে গেছে আমাদের আজকে জুমার দিন। হ্যাঁ, দেখেন ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার সাথে খুব সাকসেসফুলি আমাদের শত্রুরা এক করে ফেললো। আর আমার দুঃখ লাগে যে ধর্মনিরপেক্ষতার কথা আমরা যারা বলি তারা অনেক সময় ক্ষুদ্র রাজনৈতিক কারণে আমরা আপোষ করে ফেলি। কোথায় আমরা সেই যে একটা, এই যে ধর্মনিরপেক্ষতাকে তারা যে ভুল ব্যাখ্যা দিচ্ছে, সেই ব্যাখ্যার বিরুদ্ধে জিতবার আমার কাছে মনে হয় একমাত্র উপায় হচ্ছে রিপিটেডলি আমাদের যে ব্যাখ্যা। আপনি যে কথাটা বললেন না, পড়লেই হয়, ওখানে শুধু একটু অ্যাড করে দিই, পড়লেই হয়, পড়ালেই হয়, পড়ালেই হয় না, তা তো আমি সেখানে আসছিলাম। আমি বলছি কি, আমরা তো জানি যে ধর্মহীনতা নয় ধর্মনিরপেক্ষতা, কিন্তু আমরা সেটা এক্সপ্লেইন না করে আমরা যদি মনে করি যে হেফাজতের 29 দফা মেনে নিয়ে একটু মাথায় হাত বুলিয়ে আমাদের কোনো অ্যাচিভমেন্ট হবে, আমরা ভুল করছি। আপোষ করে কোনো লাভ হয় না। দুধকলা দিয়ে সাপ পুষলে সেই সাপ আপনাকে একদিন দংশন করবে, বরং রিপিটেডলি আমাদের নিজেদের মূলের কাছে ফেরত যেতে হবে। এবং এখানে আমার মনে হয় একটু জাস্ট শেষ করে নি, সেটা হচ্ছে এখানে আমার যেটা মনে হয় যে সেই মূলে ফেরত যাওয়ার জন্য এবং সেইটা যে আপনি কয়জনকে শেখাবেন, সেই শেখানোর সবচেয়ে বড় উপায়টাই ছিল শিক্ষা ব্যবস্থা। কিন্তু শিক্ষা ব্যবস্থায় আমার কাছে মনে হয় এখন পর্যন্ত আমরা আমাদের অন্যদিকে যেরকম সেই অ্যাচিভমেন্টের ধারে কাছেও আমরা নেই। এবং আমরা সবসময় বলি যে সর্ষের ভেতর ভূত যেমন আছে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু জামাত বিএনপি, কারণ ওরাই তো ক্ষমতায় ছিল, ওরাই তো রিক্রুট করেছে। এই মানুষগুলো এমন কোনো চেষ্টা নাই করবে না, আপনি যত সুন্দর চেষ্টা করেন সেটাকে ধূলিসাৎ করে দেবার চেষ্টা করবে। সেজন্য আমার মনে হচ্ছে সেটা আমরা জানি তারা করছে, সুতরাং আমাদেরকে ততোধিক ভিজিলেন্ট থাকতে হবে। এবং ভিজিলেন্ট থেকে আমাদের উচিত যদি এরকম ভুল হয়েও যায় সাথে সাথে রেকটিফাই করা, সাথে সাথে সেটাকে এক্সপ্লেইন করা, সাথে সাথে। কিন্তু আমার মনে হয় এখানেও আমাদের ভুল হয়ে যাচ্ছে। জি, রাশেদা রনকের কাছে একটু আসতে চাই আমি, যে শিক্ষার বিষয়টি অবশ্যই অনেকটাই আমরা ক্লিয়ার করতে পেরেছি মনে হয়। সংস্কৃতির জায়গাটি কিন্তু আরেকটি জায়গা, যেটার লড়াই এখন বেশ জোরে সোরে চলছে এবং মৌলবাদের বিরুদ্ধেই কিন্তু এই সাংস্কৃতিক লড়াইটি চলছে। তারপরে আমরা দেখছি নববর্ষের উৎসবের বিরোধিতা আছে, বইমেলাতে হামলা হচ্ছে এবং সর্বশেষ দোল উৎসবকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট অপ্রীতিকর মৌলবাদী অশালীন বক্তব্য, সবকিছু আমরা পেলাম, সবকিছু আমরা দেখলাম। এই যে বাঙালির সংস্কৃতির উপর হামলা আসছে, এই সংস্কৃতি, এই অসাম্প্রদায়িকতার মানে এই সাম্প্রদায়িকতার দেশ তো আমরা চাইনি। অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল এবং তিনি সেটাই প্রতিষ্ঠা করতে চেয়েছেন। কেন তাহলে এরম এবং এ থেকে উত্তরণের এখন উপায় কি হতে পারে? কেন এলাম এতক্ষণের আলোচনা, এটা খুব স্পষ্ট হয়ে গেছে অনেকটাই। উত্তরণের উপায়ের জায়গায় যদি আসি, প্রথমত আমি বলতে চাই যে যেমন কিছু কিছু প্রশ্ন তুলে ধরতে হবে তাদের কাছে যারা করছে। হ্যাঁ, যেমন মানে আমরা একটু আগেই আলাপ করছিলাম ইনফরমালি, যে যদি আমাদের সমাজে একটা মেয়ে হিজাব না পরে তাকে ঠিক শালীন বলা হয় না, এটা কেন? ইদানিংকালে এবং আপনি প্রতি মার্কেটে দেখবেন প্রচুর হিজাব পরা কোনো খারাপ কিছু না, হিজাব পরতেই পারে, কিন্তু যার ভালো লাগে তিনি পড়ুক, যার ভালো লাগে না তাকে কেন অশালীন বলা হবে, তাকে কেন অন্য চোখে দেখা হবে? সেটা হচ্ছে আমাদের সংস্কৃতির সমস্যা এক, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সংস্কৃতি কি আসলে? আমাদের সংস্কৃতি আমি যদি বলি, একদম যেহেতু পোশাকের কথা আসছে, শাড়ি আমাদের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, আমরা সবসময় সেটা দেখে এসেছি।
হিজাব বা বোরখা সেটা হচ্ছে একদমই আরবীয় সংস্কৃতি। তাহলে আমরা কি আরবের ভাতটা আরবীয়রা যেভাবে ভাত খায় বা যেভাবে তাদের খাদ্যাভ্যাস সেটাকে আমরা ধারণ করেছি? সেটা তো আমরা ধারণ করিনি। আরবে যেভাবে পথ চলে, যেভাবে পরস্পরকে দেখলে কথা বলে, সেভাবে কি আমরা কথা বলি না। আরবে যেভাবে মানে প্রতিটা জিনিস যেভাবে হচ্ছে সেভাবে তো আমরা করছি না। শুধুমাত্র মেয়েদের পোশাকের ক্ষেত্রে কেন আরবের সংস্কৃতিটাই চলে আসতে হবে? জি হ্যাঁ, এবং ইভেন আরবে যেভাবে নামাজ পড়ে আমরাও কিন্তু সেভাবে নামাজ পড়ি না। আমাদের নামাজ পড়া টোটালি ডিফারেন্ট একটা জায়গা আছে। আমি নিজে দেখেছি যে আরবিয়ানরা অনেকে নামাজের মধ্যে মোবাইল ধরছে। আমরা তো এটা চিন্তাই করতে পারি না যে নামাজ পড়া মানে হচ্ছে সরাসরি আল্লাহর সাথে কথা বলছি, সেখানে আর কোনো কিছু থাকতে পারে না। তাহলে মানে প্রতিটা জিনিস হ্যাঁ, পানি খাচ্ছে, মোবাইলে ফোন ধরছে, অনেক কিছু হয়। আমি নিজে মসজিদে দেখেছি বিভিন্ন সময় নামাজ পড়তে গিয়ে। তাহলে সেই জায়গায় আমরা কেন একটা শুধুমাত্র পোশাকটাকেই বেছে নিলাম? কেন আমরা শুধুমাত্র ওই সংস্কৃতি থেকে বসে বসে কিভাবে নারীকে অবমূল্যায়ন করা যায়, কিভাবে মৌলবাদকে আরো বিস্তার করা যায়, কিভাবে ইসলামের অপব্যবহার করা যায়, মানে ইসলামের যে আদর্শ আমাদেরকে মহানবী দিয়ে গেছে, সেই আদর্শের বাইরে গিয়ে আমরা ইসলামের অপব্যাখ্যা দাঁড় করাচ্ছি। সেগুলো কোথা থেকে আসছে? সেগুলো বাঙালি সংস্কৃতিতে কখনোই ছিল না। বাঙালি সংস্কৃতিতে থাকলে বাংলাদেশ আজকে এই পর্যায়ে আসতে পারতো না। হ্যাঁ, আমরা একসাথে ছোটবেলা থেকে দেখে আসছি হিন্দু মুসলিম সবাই একসাথে পয়লা বৈশাখে আমরা বাইরে যাচ্ছি। আমার ফ্রেন্ড ছিল হিন্দু, আমরা সুন্দর হেঁটে যাচ্ছি। একটা বাচ্চা হিন্দু কারো বাচ্চার সাথে মিশতে চিন্তা করে 10 বার। কেন? এটা তো আমাদের সমস্যা তৈরি হচ্ছে। আমরা কেন এই সমস্যা, এই প্রশ্নগুলো তুলতে হবে। আচ্ছা, এই প্রশ্নগুলোর প্রধান জিনিসটা আমি শিক্ষা ব্যবস্থা আবার যাই, যেমন হচ্ছে স্কুলে, হ্যাঁ খুব ছোট করে স্কুলে হিন্দু পাঠ সেটা হিন্দু ছেলেরা আলাদা হয়ে যাচ্ছে বা ওদের কোনো কিছু নাই। মুসলিম যারা তারা সবাই বসে আছে। কেন আলাদা করতে হবে? ধর্ম শিক্ষা হবে, সকল ধর্মকে পড়াও একটু একটু করে সকল কিছু। আমি যদি কেমিস্ট্রি পড়তে গেলে সেগমেন্ট করে পড়ি, আমি যদি বাংলা পড়তে গেলে কবিতা, গদ্য, পদ্য, সারাংশ, ভাবসম্প্রসারণ ইত্যাদি আলাদা আলাদা করে পড়ি, তাহলে ধর্মের ক্ষেত্রে কেন আমাকে একদম আলাদা ক্লাসে চলে যেতে হবে? একই ক্লাসে কেন আমরা ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম সবগুলো ধর্মকে পড়াতে পারি না? একজন শিক্ষক কেন থাকবেন না যিনি সব ধর্মকে একটু একটু করে পড়াবেন? অনেক দূরের স্বপ্নের দিকে আমরা আছি, সেই দিন কবে দেখবো আসলে আমি জানি না। এবং দুঃখজনক সত্য, আমরা হিজাব নিয়ে কথা বললাম, কিন্তু এই বঙ্গবন্ধু হত্যার পর 15 আগস্টের পর আমরা এই দেশে পাকিস্তানি কায়দায় জিন্না টুপি দেখেছি, আলখেল্লা আচকানের প্রচলন দেখেছি, পরে সাফারি স্যুট দেখেছি, আজ আবার শেষমেশ গিয়ে কিনা এসেছে এই আপনি যেটা দেখেছেন কিন্তু বলছেন না, সেটা খুব জরুরি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে বেগম সুফিয়া কামাল সমস্ত দেশের বীরঙ্গনা নারীদের যেই আশ্রয় স্থাপনাগুলো ছিল সেগুলোর দায়িত্বে ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পরপরই বীরঙ্গনাদের সেই আশ্রয়স্থলগুলো বন্ধ করে দেওয়া হয়। কারণ একজন পিতা তার সন্তানকে নিয়ে যখন রিক্সা নিয়ে যাবে, জিজ্ঞাসা করে বাবা এটা কি, উনি বলবেন 1971 সালে তোমার আরেক মা, তোমার এক বোনের উপর অত্যাচার হয়েছিল। প্রায়োগিক যে উদাহরণ সামনে ছিল তাকে উঠিয়ে দেওয়া হয়েছে, সেটা আপনি চোখে দেখছেন না, জিন্না টুপি দেখছেন। এর থেকেও চক্রান্ত অনেক গভীর ছিল। আরো কথা বলতেই চাই, তবে আরেকটি বিরতির সময় হলো দর্শক, নিচ্ছে বিরতি। এক্ষেত্রে সংযোগে আরো একবার আমন্ত্রণ, আপনাদের সাথে আছি শাবনাম আজিম। এবং আবার আমি রাশেক রহমানের কাছে যেতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে 17ই মার্চ আজকে এবং বঙ্গবন্ধুর জন্মদিন, সেই সময় বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার এবং একই সাথে আওয়ামী লীগ যে দল, তা আসলে বঙ্গবন্ধুর আদর্শকে কতটুকু ধারণ লালন করতে পারছে, সেই প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই। তার কারণ আমরা খুব সম্প্রতি দেখলাম আওয়ামী ওলামা লীগের 4টি দাবি ছিল, সেই 4টি দাবি যা কিনা আসলে অসাম্প্রদায়িকতাকে কোনোভাবেই উপস্থাপন করে না। তাহলে আদর্শটি কোথায় হারিয়ে যাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমত 2017 সালে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে সেখানে হেফাজতে ইসলামের দাবিতে বঙ্গবন্ধুর নাম কোনোদিনও মুছে যাবে না, যেটা আপনি আগে জিজ্ঞাসা করেছেন, এটা উত্তর দেওয়া খুব জরুরি। আর দ্বিতীয় কথা হচ্ছে বঙ্গবন্ধুর নামকে ধরে রাখার জন্য তো শিক্ষা ক্ষেত্রে বঙ্গবন্ধুর নাম রাখার প্রয়োজন নেই, সোনালী বাঙালি তৈরি করার জন্য বঙ্গবন্ধুর নাম প্রয়োজন। আপনি একটা সমৃদ্ধ সাবলীল গতিতে ভরপুর দেশ তৈরি করবেন যেখানে স্বপ্নের মানুষ তৈরি হবে, মানবিক মানুষ তৈরি, তার জন্য বঙ্গবন্ধুর স্মৃতিকে লালন করা, ধারণ করা অতীব প্রয়োজন। বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী আপনি আপনার পাঠ্যক্রমে ঢুকিয়ে দেন, আপনি নিঃসন্দেহে কিছু ভালো মানুষ পাবেন, কিছু সাহসী ত্যাগী মানুষ পাবেন। একইভাবে বঙ্গবন্ধুর প্রতিটি বক্তৃতা লিপিবদ্ধ অবস্থা আছে, সেটাকে আপনি পর্যায়ে পর্যায়ে ঢুকিয়ে দেন, আপনি ভালো মানুষ, সাহসী মানুষ পাবেন, যারা ভালো ডাক্তার হবে, রাজনীতিবিদ হবে, অর্থনীতিবিদ হবে, ব্যবসায়ী, সবকিছু হবে। এটা গেল এক। আর ওলামা লীগের যে কথাটা আপনি জিজ্ঞেস করেন, আমি এক কথায় শেষ করে দিব। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জননেত্রী শেখ হাসিনা, আমাদের সভানেত্রী, তার উপস্থিতিতে পরিষ্কারভাবে রেজলিউশন এবং সিদ্ধান্ত নেওয়া আছে যে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ,
ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা লীগ, এছাড়া আর অন্য কোনো অঙ্গ সংগঠন নেই। আমার উত্তর আপনি পেয়েছেন বই কি, সে 4 দফা দাবি করতে পারে, 40 দফা করতে পারে, তাতে কিছুই যায় আসে না। এই আমাদের আনুষ্ঠানিক অবস্থান। এখন প্রথম যে প্রশ্ন, এটা মোর ইম্পর্টেন্ট, যে আমাদের সরকার বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার জন্য কতটুকু সফল বা কতটুকু সফল নয়। দেখুন, অ্যানথ্রোপোসেন্ট্রিক যে জিনিসে মনুষ্য শক্তির প্রয়োগ ঘটে, মনুষ্য মননের প্রয়োগ ঘটে, সেখানে যেটা হয় কি, যে 2+2 4 তো হবে না। রাজনীতি বলুন, জাতি নির্মাণ বলুন, সেখানে 2+2 22 হতে পারে, 2+2 0 হতে পারে। যদি আপনি সঠিক দিকে থাকেন তাহলে হবে 2+2 22, আর ভুল দিকে থাকলে হবে 2+2 0। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি তার দল বঙ্গবন্ধু আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে। কিন্তু এই যে এত বছরের কলুষিত হওয়ার যে ধারাবাহিকতা, যেটা আপনাকে বললাম যে শান্টিং মেথডের মতো 40 বছর পিছনে গিয়ে আবার আপনাকে সামনে আসছে, সেই প্রক্রিয়া অনেক সময় মনে হতে পারে যে আমরা বঙ্গবন্ধু আদর্শ সম্পূর্ণভাবে বাস্তবায়িত করতে পারছি না, এটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে। কিন্তু আপনি আওয়ামী লীগের গঠনতন্ত্র দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যগুলো দেখুন, এবং এই দীর্ঘ 9 বছরের পরিক্রমণে তার কাজগুলো দেখুন। যেমন ধরুন সমাজতন্ত্র, বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশ তার হাত ধরে, তার চিন্তায় একটি অসম্ভব শক্তিশালী সামাজিক নিরাপত্তার বলয়ের আয়ত্তে চলে এসেছে। অর্থাৎ 2,70,00,000 পশ্চাৎপদ দুর্বল মানুষ আজ এই সরকারের সরাসরি হস্তক্ষেপে ভালো থাকছে, সুস্থ জীবনের অধিকার হচ্ছে। তার মানে কি, আমি বঙ্গবন্ধুর সমাজতন্ত্রের কথা ভুলে যাইনি। 2, গণতান্ত্রিক আবহকে রক্ষা করার জন্য আমি একই সাথে জঙ্গিবাদের মোকাবেলা করছি, পেট্রোল বোমার মোকাবেলা করছি, জামাত ইসলামের মোকাবেলা করছি, এবং বিচারহীনতার যে সংস্কৃতি তাকে দূরীভূত করছি। তার মানে মতিউর রহমান নিজামী আলিয়াস মুজাত্তা থেকে ফাঁসির আওতায় নিয়ে আসলাম, বঙ্গবন্ধুর হত্যাকারী তাদের ফাঁসি। আমি মানলাম, কিন্তু তার মধ্যে একটা ছোট প্রশ্ন না করলে আমি পারছি না, যে এই যে আওয়ামী ওলামা লীগ যে নিজেকে দাবি করলো, সেখানে কি না, ওটা ওলামা লীগের কাউকে আনলে তারা ভালো বলতে পারবে। আমি বলছি, ইটস এ বিগ কান্ট্রি। জাতীয়তাবাদী দল বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন হকার্স দল নামে একটা দল ছিল। এখন এটা তো হকার্স দলের লোকে জিজ্ঞেস করতে হবে, এত বড় দেশ। আমি বলছি আপনাকে, এটাকে গণতন্ত্রের পার্সপেক্টিভ থেকে না পারবেন পুলিশ স্টেটে রূপান্তরিত করতে, না পারবেন লেসে ফেয়ার করতে, রাইট? সুতরাং ওলামা লীগ কি বলছে সেটা যতক্ষণ না মৌলিকভাবে কোনো জায়গায় আঘাত না আছে, সেই জায়গায় আমার রাষ্ট্রের সম্পদ প্রয়োগ ঘটানো মানেই হচ্ছে আজকের যে আত্মঘাতী হামলা, সেখান থেকে 2টি চোখ উঠিয়ে নিয়ে আসা। অর্থাৎ আমাকে প্রায়োরিটাইজ করতে হবে। আমি মাঝখানে সম্ভবত সজীব ওয়াজেদ জয়ের একটা দেখেছিলাম স্ট্যাটাস, যেখানে তিনি জয় লীগ নামে একটা কেউ কিছু বলতে চেয়েছে, এটার বিরুদ্ধে, এটা আপনিও নিশ্চয়ই আমরা সবাই জানি। এরকম ওলামা লীগের বিরুদ্ধেও তো এরকম কিছু পাওয়া যেতে পারে। এই জায়গায় আসি, প্রথম কথা হচ্ছে কোন নামের পাশে লীগ, কোন নামের পাশে লীগ থাকা মানে এটা আওয়ামী লীগ হয়ে যাওয়া না, এই ভ্রান্তি বেরোতে হবে। 1, 2 নাম্বার, ওলামা লীগের বিরুদ্ধে তো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা যদি না থামে, ওবায়দুল কাদের সাহেব গতকালকে কিন্তু বক্তব্য দিয়েছেন, আমরা আইন। এখন জয় লীগের কথা যেটা উঠলো, আপনি কি জয় লীগ আর দেখেন? বঙ্গবন্ধুর জন্মদিন একটা কথা একটা কথা তো এখানে আসেনি। প্লেটো একটা কথা বলছেন যে কাজ শুরু করে তার ভূমিকাটাই সবচেয়ে মুখ্য। তিনি বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। আমি মনে করি আজকের এই দিনে আমাদের মনে করা উচিত এই ক্ষেত্র তার তৈরি করা, এটা সম্পূর্ণ অবশ্যই। আবার শেষ মুহূর্তে আসলে আমি আছি, ডক্টর নিউজাত, আমি আপনার কাছে জিনিসটা জানছি, খুব ছোট্ট করে যদি বলেন, ধর্ম কার্ডের ব্যবহার, ধর্ম নামক যে কার্ডটি আছে সেই ব্যবহার রাজনীতিতে চলেই আসছে। যতদিন এই কাজটি, মানে এই কার্ডের ব্যবহারটি থাকবে, ততদিন পর্যন্ত আসলে প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর বাংলাদেশ নির্মাণ যথেষ্ট কষ্টসাধ্য হবে বলে মনে হয়। কষ্টসাধ্য এখনো হচ্ছে, যথেষ্ট কষ্টসাধ্য হবে। ধর্মকার্ডটির ব্যবহারের জন্য আমরা মনে রাখতে হবে, যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলেন তারা যেন উল্টো ধর্মকার্ডটা ব্যবহার না করেন, বরং আমরা শিক্ষা দিয়ে, উন্নত মানসিকতা দিয়ে, সংস্কৃতি দিয়ে মানুষকে বোঝাবো যে যে আমার পবিত্র ধর্ম ব্যবহার করে ভোটের জন্য, সে আমার ধর্মকে অপমান করছে। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশে চলবে না। আমি শেষ কথাটা এটা বলতে চাই যে আমরা যদি বঙ্গবন্ধুর প্রতি আদর, মানে শ্রদ্ধা জানাতে চাই, আজকের দিনে তার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি, তাকে শ্রদ্ধা জানাতে হলে তার যে স্বপ্নের সোনার বাংলা, সেই 4 মূলনীতির সোনার বাংলা পেতে হবে। তার একটি ছিল ধর্মনিরপেক্ষতা। এটাতে আমরা কিভাবে যাব, কত কষ্ট হবে, কত রক্ত ঝরবে, সেটা ব্যাপার না। বঙ্গবন্ধুর ওই 4 মূলনীতি আমার ফিরিয়ে আনতে হবে, সেই সোনার বাংলা গড়তে হবে। তাহলেই একমাত্র আমরা বঙ্গবন্ধুকে
প্রকৃত সম্মান দেখাতে পারবো। জি, শেষ মন্তব্য। আমি শেষ করব এই বলে যে আমি যখন রাস্তা দিয়ে চলি আমি দেখি যে মানুষজন, সাধারণ মানুষজন 15-20 জনকে, কালকেও দেখছিলাম ট্রাফিক পুলিশ তাদেরকে ধাক্কাচ্ছে যেন ফুট ব্রিজটা ব্যবহার করে, ফুটওভার ব্রিজটা। আমরা করি না। হ্যাঁ, আমাদের বাচ্চা স্কুলে ভর্তি করানো তো আমরা আগেই ঘুষ দেওয়ার চিন্তা করি। মানে আমরা সাধারণ মানুষের ভেতরে এখনো যে অনিয়মগুলো রয়েছে, এখনো যে বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে, এখনো যে সারাক্ষণ নিজের স্বার্থপরতা, মানে নিজের কিভাবে স্বার্থ উদ্ধার হয়, সেই জায়গাটা থেকে যতদিন বের না হতে পারবো, বঙ্গবন্ধুর ভালোবাসা, বঙ্গবন্ধুর উদার মনকেই আমরা বুঝবো না। মানে তিনি যে নিজের স্বার্থ, আমি তার কারাগারের রোজনামচা আজকে বের হলো, আমি একটু পড়ে নিলাম, আমি দেখলাম যে তিনি তার ছোট্ট 2 বছরের রাসেলকে ফেলে, তিনি তার সমগ্র মানে পরিবারকে ফেলে সর্বোচ্চ সময়, মানে তিনি যে পরিমাণ ছিলেন পদে তার চেয়ে বেশি ছিলেন কারাগারে। অর্থাৎ কি পরিমাণ একটা অধিক সময়, প্রায় 14 বছর স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি দেশকে সামনের দিকে নিয়ে গেছেন। সেই জায়গাগুলো আমাদের প্রতিটা মানুষের আসলে ধারণ করা উচিত। আমাদের একটা শেষ কথা বলবো, যারা আওয়ামী লীগ বা যারা যেই দলই করছেন, তারা যতটা না বঙ্গবন্ধুর মানে কাছে গিয়ে ফুল দেওয়া কিংবা ছবি তোলা কিংবা এই ধরনের করে, তার চেয়ে বেশি খুব প্রয়োজন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা, বুঝা প্রতিটা প্রজন্মের মধ্যে সেদিনই আসলে সম্ভব। সেই সময় বাংলাদেশ ধারণ করতে পারি, লালন করতে পারি এবং আমাদের প্রত্যেকের হৃদয়ে সেটি প্রথিত থাকে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, ধন্যবাদ।